শিক্ষার্থী বন্ধুরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকের নাম্বার লেকচার। এই লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করা যায় সবাই বাসায় আছো এবং সুস্থ আছো। বাসায় থাকলে সুস্থ থাকা যাবে, এটা আমরা আগেই জানি, প্রথম থেকেই জানি, অনেকদিন থেকেই জানি। যাই হোক, এই দীর্ঘ বিরতির সময়ে যখন আমাদের ক্লাস চলছে না, তখনই অনলাইন ভিডিও শিক্ষা কার্যক্রম বা অনলাইন শিক্ষা কার্যক্রমে আমরা সংযুক্ত হচ্ছি সবাই। তো যাই হোক, আজকে আমরা গত লেকচারে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে কিছু আলোচনা করছিলাম এবং আজকে লেকচারে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টের আর কিছু অংশ এবং সি প্রোগ্রামিং এর প্রাথমিক কিছু ধারণা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। তথ্য যোগাযোগ প্রযুক্তি, আজকে আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায়, লেকচার 3। ওকে, তো আমরা যেখান থেকে শেষ করছিলাম সেখানে আমরা শুরু করি বিভিন্ন সমস্যা অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো 8 নাম্বার সমস্যা, লাস্ট ডেতে আমরা কিন্তু 7 নাম্বার পর্যন্ত ক্লাস করছি। ওকে, তো 8 নাম্বার সমস্যায় আমাদের সমস্যাটা হচ্ছে কি, যে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আমরা আলোচনা করব। 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য এর আগে আমরা আলোচনা করছিলাম 2টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ওকে, তাহলে প্রথম ধাপ 1, এখানে আমরা দেখতে পাচ্ছি ধাপ 1 হচ্ছে শুরু করি। আমরা জানি আগে থেকেই যে 1 নম্বর ধাপ হচ্ছে আমাদের শুরু করি। ধাপ 2, এবার যেহেতু বলা হয়েছে যে 3টি সংখ্যার মধ্যে আমরা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লো চার্ট বের করতে চাচ্ছি। এই যে একটু হাইলাইটার ওপেন করি একটা। এই যে 3টি সংখ্যার মধ্যে আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তাহলে এটা প্রথম ধাপ হবে হচ্ছে, আমরা কি করব, ধাপ 1 শুরু করি। এরপর যেহেতু 3টি সংখ্যা, এই জন্য আমরা 3টা সংখ্যা নিচ্ছি, এ, বি এবং সি। এই 3টা সংখ্যা আমরা গ্রহণ করছি। সো যখন 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আমরা নির্ণয় করার জন্য একটা ফ্লোচার্ট অ্যালগরিদম তৈরি করতে চাই, সেখানে আমরা কি করব, প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যা, দেখো এই ক্ষেত্রে আমরা এ এর সাথে আমরা একবার বি কে তুলনা করছি, আর একবার এ এর সাথে আমরা সি কে তুলনা করছি। অর্থাৎ একবার আমরা বলছি এ গ্রেটার দেন বি, আর একবার বলছি এ গ্রেটার দেন সি। আচ্ছা, মাঝখানে আমরা দুইটা এন্ড চিহ্ন ব্যবহার করছি, এরকম এন্ড চিহ্ন। তো এই যে দুইটা এন্ড চিহ্ন, এটাকে আমরা বলি হচ্ছে লজিক্যাল এন্ড। দুইটা এন্ড কে একত্রে বলা হয় লজিক্যাল এন্ড। ওকে, আচ্ছা, তো এরকম আরো কিছু লজিক চিহ্ন আছে যেগুলো আমরা সামনের দিকে শিখবো। তাহলে প্রথম 3 নম্বর ধাপে আমরা বলছি কি, যে যদি এ গ্রেটার দেন বি এবং একই সাথে যদি এ গ্রেটার দেন সি, অর্থাৎ একই সাথে যদি এ বি থেকে বড় হয় এবং একই সাথে এ যদি সি থেকে বড় হয়, তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে আমাদের বড় সংখ্যা। আর যদি এটা না হয়, তাহলে আমরা বলবো কি, যে আমরা ধরে নিব বি বড় এ থেকে, আবার বি বড় সি থেকে। এই দুটো একই সাথে করতে হবে। এই যে মাঝখানে এন্ড দেওয়া হয়েছে এই কারণেই, যে দুটো একসাথেই সত্য হতে হবে। দুটো একসাথে সত্য হলে আমরা বলতে পারবো হচ্ছে বি বড় সংখ্যা। আর এই দুইটা শর্তের কোনোটাই যদি সত্যি না হয়, অর্থাৎ এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি, অথবা বি গ্রেটার দেন এ এবং বি গ্রেটার দেন সি, এই দুইটার মধ্যে কোনোটাই যদি বড় না হয়, তাহলে আমরা বলতে পারবো সি হচ্ছে আমাদের বড় সংখ্যা। এরপর ফলাফল প্রকাশের ধাপে চলে যাব আমরা। তো ওকে, এবার আমরা এটার ফ্লো চার্টটা দেখে নিই। দেখো যে ফ্লো চার্ট অ্যাজ ইউজুয়াল, প্রথম ধাপ হচ্ছে আমাদের শুরু করি। আমরা প্রথম ধাপ স্টার্ট শুরু করি। এরপরে আমরা 3টা সংখ্যা ইনপুট নিছি, ইনপুট এ বি সি। এরপরে আমরা একটা সিদ্ধান্তের জন্য বক্স নিছি, ডিসিশন বক্স। ডিসিশন বক্সে আমরা কি লিখছি, যে যদি ইফ এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি এই দুইটা হয়, তাহলে এটা যদি হয় তাহলে আমরা বলবো কি, যে হ্যাঁ, এটা যদি সত্যি হয় তাহলে আমরা বলবো এ বড় সংখ্যা। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে আমরা দ্বিতীয় শর্তের কাছে যাব, যে শর্তে আমরা বলবো হচ্ছে বি বড় সংখ্যা। সেই শর্তে আমরা বলছি কি, যে এ ইজ মাই পয়েন্টার। ওকে, হ্যাঁ, তাহলে এবার আমরা বলছি ইফ বি গ্রেটার দেন এ এন্ড বি গ্রেটার দেন সি। এটা হলে, এটা যদি ট্রু হয় তাহলে আমরা বলবো বি বড়, আর এটাও যদি ফলস হয় তাহলে আমরা বলবো সি বড়। এখন ফলাফল তো কি হবে, ফলাফল এই যে এ বড়, বি বড়, সি বড়, এই 3টা ঘটনার মধ্যে যে কোনো একটা ফলাফল। এই জন্য এই 3টা ঘটনাকে আমরা একটা কানেক্টর দিয়ে সংযুক্ত করছি এবং শেষে রেজাল্ট প্রিন্ট করছি এটার জন্য। তারপরে হচ্ছে আমাদের ইন। তাহলে এভাবে আমরা 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম তৈরি করতে পারবো। এই সলিউশনটা অধিকাংশ বইয়ে দেওয়া নেই। অধিকাংশ বইয়ে যে সলিউশনটা দেওয়া আছে, এটা আমার মতে একটু
জটিল মনে হয়, তার থেকে এই সলিউশনটা মনে হয় একটু সহজ। তবে বইয়ে যে সলিউশন দেওয়া আছে সেই সলিউশন ফলো করলেও কোনো সমস্যা নেই। তোমরা যদি সেটা বুঝতে পারো সহজে, কোনো সমস্যা নেই, তোমরা সেটাও ফলো করতে পারো। ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে হাউ। এটা আসলে সমস্যা নম্বর 9 হওয়ার কথা, আমি ভুল করে 8 দিয়ে ফেলছি। 3টি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এটার ক্ষেত্রে কি হবে, আমরা একইভাবে শুরু করছি এবং 3টা সংখ্যা গ্রহণ করছি এবিসি। এটার ক্ষেত্রে আমরা চিহ্ন ব্যবহার করছি এ গ্রেটার দেন বি, সরি এ লেস দেন বি এবং এ লেস দেন সি। তাহলে দেখা যাচ্ছে কি যে এ লেস দেন বি এবং এ লেস দেন সি দুটো যদি একই সাথে ট্রু হয় তাহলে আমরা বলতে পারবো এ হচ্ছে ছোট সংখ্যা। যদি এই শর্তগুলো ট্রু না হয় তাহলে আমরা পরের শর্তে যাব। পরের শর্তে বলা হয়েছে বি বড়, বি ছোট, এ বড়, আবার বি ছোট, সি বড়। এটা সত্য হলে আমরা বলতে পারবো বি হচ্ছে ছোট সংখ্যা। আর এই শর্ত যদি সত্য না হয় তাহলে আমরা বলবো সি হচ্ছে আমাদের ছোট সংখ্যা। এরপরে ফলাফল প্রকাশ করব এবং শেষ করব। ওকে, এটা ফ্লোচার্ট দেখি, একই সেম এর আগে যে ফ্লোচার্টটা দেখলাম সেই ফ্লোচার্টের মতোই। পার্থক্য হচ্ছে কি, এই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে চিহ্নগুলো চেঞ্জ করে দিচ্ছি, এখানে গ্রেটার দেন চিহ্নের জায়গায় আমরা এখানে লেস দেন চিহ্ন ব্যবহার করতেছি, আর আমরা বড়র জায়গায় লিখতেছি হচ্ছে ছোট। সো আশা করা যায় যে এই প্রবলেমটা বুঝতে কোনো সমস্যা নাই। তো প্রোগ্রামটা কিভাবে কাজ করবে? প্রোগ্রামটা প্রথমে এই যে শুরুর ধাপের কাছে আসবে, স্টার্ট। স্টার্টের পরে প্রোগ্রামটা ইনপুট নিব আমরা, ইনপুট নেওয়ার পরে শর্ত। যদি এই স্টেপের শর্তটা যদি সত্য হয় তাহলে প্রোগ্রামটা এদিক বরাবর গিয়ে এদিক দিয়ে এখানে চলে আসবে। আর যদি এটা যদি সত্য না হয়, যদি অন্যটা সত্য হয়, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে, প্রোগ্রামটা এই ইনপুট থেকে এই বরাবর গিয়ে বি এর এখানে এসে যদি বি ট্রু হয় এদিক দিয়ে এখানে প্রিন্টের কাছে চলে আসবে। আর যদি এটাও ট্রু না হয় তাহলে সেই ক্ষেত্রে প্রোগ্রামটা এখান থেকে এসে এইখানে শর্ত চেক করে যদি এটা সত্য না হয় তাহলে সি এর এদিক দিয়ে সি এর ফলাফলটা নিয়ে প্রিন্টের কাছে নিয়ে চলে আসবে। এইভাবে আমরা হচ্ছে এই প্রোগ্রামটা আউটপুট পেয়ে যাব। ওকে, আমরা এবার পরবর্তী সমস্যা চলে যাই। পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয়। তো লিপ ইয়ার বা অধিবর্ষ নির্ণয়ের জন্য আমরা কি করব, আমরা হচ্ছে যে ইংরেজি সালটা আমাদের লিপ ইয়ার বের করতে হবে, আমরা সেই সালটা গ্রহণ করব। সেই সালটা হচ্ছে আমাদের এক্স। আমরা সাধারণত জানি যে লিপ ইয়ার কিভাবে হয়, যে ফেব্রুয়ারি মাস হচ্ছে 29 দিনে হয়। আচ্ছা, 29 দিন কেন হয়? কারণ সাধারণভাবে সূর্য পৃথিবীর চারিদিক, মানে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করতে 365 দিন 5 ঘন্টা 47 মিনিট 48 সেকেন্ড এরকম একটা সময় লাগে। মিনিট সেকেন্ড হিসেবে একটু উল্টাপাল্টা হতে পারে, যাই হোক। তো এই যে অতিরিক্ত যে 5 ঘন্টা সময় লাগছে আমাদের, প্রায় যে 6 ঘন্টা সময় লাগছে, এটা আমরা প্রতি বছর গ্রহণ করি না। এটা আমরা 4 বছর পর পর এই পুরাটাকে একত্র করে আমরা একদিন বেশি ধরি, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের 29 তারিখ ধরা হয়। সো এই লিপ ইয়ার বের করার জন্য সাধারণ নিয়ম হচ্ছে কি, যে 4 দিয়ে যদি আমরা সালটাকে ভাগ করে দিই তাহলে প্রাপ্ত বছরটাকে আমরা বলবো যে, যদি ভাগশেষ যদি মিলে যায়, শূন্য হয়, তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। আচ্ছা, তো এখানে আমরা যেটা করতেছি যে এটা হচ্ছে বড় স্কেলে চিন্তা করা হচ্ছে, যে 400 দিয়ে ভাগ করব প্রথমে আমরা। কারণ এটা অনেক রকম মানে ব্যাখ্যা আছে। কারণ হচ্ছে যে যেহেতু 5 ঘন্টা 47 মিনিট লাগতেছে, 5 ঘন্টা 47 মিনিট সেটা যেহেতু পুরো 6 ঘন্টা না, 4 বছরে 424 ঘন্টা হলে একদিন হওয়ার কথা ছিল, কিন্তু 424 দিন আমরা পাচ্ছি না, তার থেকে একটু কম সময় পাচ্ছি। তারপরে আমরা সেখানে একদিন ধরে নিচ্ছি, অর্থাৎ আমরা সেখানে সময়টা বেশি নিয়ে নিচ্ছি। এই বেশি সময়টাকে মিলানোর জন্য আমরা 400 দিয়ে ভাগ করি, আবার এটাকে 100 দিয়ে ভাগ করি, আবার 4 দিয়ে ভাগ করি। আচ্ছা, যদি 400 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য চলে আসে তাহলে আমরা বলবো যে সেটা লিপ ইয়ার। আর যদি না আসে সেই ক্ষেত্রে আমরা ওই সালটাকে 100 দিয়ে ভাগ করে দেখবো ভাগশেষ শূন্য বাদে অন্য কিছু আসছে কিনা, এবং একই সাথে আমরা 4 দিয়ে ভাগ করে দেখবো ভাগশেষ শূন্য হচ্ছে কিনা। যদি এই সবগুলো শর্ত মিলে যায় তাহলে আমরা বলতে পারবো এক্স হচ্ছে লিপ ইয়ার, আর যদি না মিলে তাহলে আমরা বলবো এক্স লিপ ইয়ার নয়। ওকে, সো এটার ফ্লোচার্ট আমরা দেখতে পাচ্ছি এরকম। এখানে আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা একটা সাল ধরি, যে সে আমরা ধরি 2000 সাল, 2000 সাল লিপ ইয়ার কিনা। তো দেখো যে 2000 সালকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, 2000 সালকে আমরা 400 দিয়ে ভাগ করলাম, 400 দিয়ে ভাগ করলে আমাদের, আমরা ভাগশেষ বের করতে চাই, তাহলে যে মট চিহ্ন 400 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ আসে শূন্য। তার মানে 2000 সাল হচ্ছে আমাদের লিপ ইয়ার। আচ্ছা, এখন যদি আমি বলি যে 2001 সাল এটা লিপ ইয়ার কিনা।
2001 সাল লিপি ইয়ার কিনা, 2001। তাহলে 2001 সালকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি, 400, তাহলে দেখা যাবে যে ভাগশেষ কিন্তু শূন্য আসে নাই, ভাগশেষ আসছে 1। আবার একই সাথে যদি আমি 2001কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি, 100 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি যে ভাগশেষ আসছে এবারও 1। ওকে, অর্থাৎ এই যে বলা হচ্ছে যে নট ইকুয়াল টু 0 হবে ভাগশেষ, এই যে ভাগশেষ হবে নট ইকুয়াল টু 0, সেটার সাথে কিন্তু এটা মিলতেছে 2001। তার মানে 2001 হচ্ছে আমাদের নট লিপ ইয়ার। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে এই লিপ ইয়ারের কাজটা করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি অ্যালগোরিদম ফ্লোচার্ট। যে কয়টা অ্যালগোরিদম ফ্লোচার্ট, যে কয়টা টাইপ শেখানো হলো, এই কয়টা টাইপ শিখলে মোটামুটি আমরা বেশ কিছু কাজ করতে পারবো এবং পরীক্ষায় লিখতে পারবো আশা করা যায়। এবার আসছে আপনার হচ্ছে সি প্রোগ্রামিং নিয়ে একটু আলোচনা করি। সি প্রোগ্রামিং ভাষা, সি হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা, এটা আমরা সবাই জানি, ABC। ওকে, তো সি প্রোগ্রামিং ভাষা এটা ড্যানিশ রিচি নামের এক ভদ্রলোক আবিষ্কার করেন, বিজ্ঞানী। তিনি ক্যালিফোর্নিয়ার বেল ল্যাবে 70-এর দশকে কাজ করছিলেন, তখন তিনি এই ভাষাটা আবিষ্কার করে ফেলেন। আচ্ছা, এই ভাষাটা তৈরি করা কেন হয়েছিল? কারণ হচ্ছে ইউনিক্স বলে একটা অপারেটিং সিস্টেম আছে। এখন যেমন আমরা হচ্ছে উইন্ডোজ, তারপরে হচ্ছে অ্যান্ড্রয়েড, বিভিন্ন রকম অপারেটিং সিস্টেম ব্যবহার করি। কম্পিউটারে উইন্ডোজ ইউজ করা হয়, মোবাইলে অ্যান্ড্রয়েড, কিংবা হচ্ছে অ্যাপেলে হচ্ছে iOS ব্যবহার করা হয় আইফোন গুলোতে। তো এরকম একটা অপারেটিং সিস্টেম ছিল হচ্ছে ইউনিক্স। এই ইউনিক্স সিস্টেমের কোড লেখার জন্য আমরা হচ্ছে এই সি ভাষাটা ড্যানিশ রিচি তৈরি করছিলেন। ওকে, তো সি ভাষার সুবিধা হচ্ছে কি, এটা দিয়ে যে কোনো অপারেটিং সিস্টেমের কম্পিউটার আমরা চালাতে পারি। ওকে, এই ভাষায় যে প্রোগ্রাম তৈরি করা হয় এটা যে কোনো কম্পিউটারে চলে। আমরা প্রথমের দিকে আলোচনায় শিখছিলাম মেশিন ভাষা, এটা শুধুমাত্র যে কম্পিউটারে প্রোগ্রাম তৈরি করা হচ্ছে শুধু সেই কম্পিউটারেই চলে, অন্য কম্পিউটারে কাজ করে না। কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি হচ্ছে সেরকম একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটার প্রোগ্রাম বিভিন্ন কম্পিউটারে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপর হচ্ছে এরপর একটা হচ্ছে আমরা একটা বইয়ের প্রচ্ছদ দেখতে পাচ্ছি, বইটার নাম হচ্ছে দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা লেখক হচ্ছে ব্রায়ান ডাব্লিউ কার্নিগান অ্যান্ড ডেনিস এম রিচি। ওকে, তো এই ডেনিস রিচি এবং এই ব্রায়ান সাহেব মিলে এই বইটা প্রথম লিখছিল। এটা সি ভাষার উপরে লিখিত প্রথম বই। এই বইটা অনেকদিন ধরেই সি ভাষার একটা বিবরণ হিসেবে ধরা হতো এই বইটাকে। তো বর্তমানে এছাড়াও বিভিন্ন রকম সি ভাষার উপরে বই তৈরি করা হয়েছে, সেগুলো তোমরা একটু খোঁজ করলেই পেয়ে যাবা, গুগলে সার্চ করলেই পেয়ে যাবা। তো যাই হোক, সি ভাষার বৈশিষ্ট্যগুলো কি? সি ভাষার বৈশিষ্ট্য হচ্ছে এই সি ভাষায় সব ধরনের কাজ আমরা শুরু করি হচ্ছে মেন ফাংশন থেকে। সি ভাষার সব কাজ শুরু হয় মেন ফাংশন থেকে। ওকে, সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটা একটা কেস সেন্সিটিভ ভাষা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এটা প্রশ্ন আসে যে এটা কেন কেস সেন্সিটিভ ভাষা। কেস সেন্সিটিভ ভাষা এই কারণে যে সি ভাষা আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটার দুইটা ভিন্ন অর্থ বহন করে। অর্থাৎ আমি যদি সি ভাষায় একটা বড় হাতের এ লিখি আর একটা যদি ছোট হাতের এ লিখি, দুইটা এ ভিন্ন ভিন্ন অর্থ বোঝাবে। বড় হাতের এ একরকম অর্থ বোঝাবে, ছোট হাতের এ আরেক রকম অর্থ বোঝাবে। এর কারণটা কি? এখানে হচ্ছে আস্কি কোডিং ইউজ হচ্ছে। আস্কি কোডিং এ আমরা শিখছিলাম যে আস্কিতে বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের বি, ছোট হাতের বি, এগুলোর জন্য ভিন্ন ভিন্ন বাইনারি কোড আছে। এই কোডগুলোই মূলত এখানে ব্যবহৃত হয়। এই জন্য এখানে আপার কেস লেটার এবং লোয়ার কেস লেটার দুইটা ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। ওকে, নেক্সট সুবিধা কি, বৈশিষ্ট্য কি, যে এটার প্রতিটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়, অর্থাৎ এক একটা লাইন শেষে আমরা সেমিকোলন ব্যবহার করব। তারপরের বৈশিষ্ট্য হচ্ছে এটাকে মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা বলা হয়। কেন এটা মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা সেটা আমরা সামনের দিকে যে জানবো। এরপরে সুবিধা হচ্ছে যে এখানে পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন আছে এবং পর্যাপ্ত অপারেটর রয়েছে, যে কারণে এটা জটিল প্রোগ্রাম লেখার জন্য খুবই উপযোগী একটা ঘটনা। তো পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন মানে হচ্ছে এই যে মেইন ফাংশন যেরকম, এরকম একটা লাইব্রেরি ফাংশন, এরকম অনেক ফাংশন আছে। এই কারণে এটা দিয়ে আমরা জটিল প্রোগ্রাম লিখতে পারি। আচ্ছা, শেষ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রোগ্রামটা যন্ত্র নির্ভরশীল নয়, অর্থাৎ কোনো যন্ত্রের উপরে এটা নির্ভরশীল নয়। এই একটা প্রোগ্রাম যে কোনো যন্ত্রে আমরা ব্যবহার করতে পারি। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা সবচাইতে, সেটা হচ্ছে নিজেই নিজের বৈশিষ্ট্য বর্ধিত করতে পারে। অর্থাৎ এই যে লাইব্রেরি ফাংশন, সি প্রোগ্রাম চাইলে নিজে নিজে আমরা সে লাইব্রেরি ফাংশন তৈরি করতে পারে। অর্থাৎ এখানে লাইব্রেরি ফাংশন তৈরি করা যায়। আমরা যদি লাইব্রেরি ফাংশন গুলোকে ম্যাথের সূত্রের মতো চিন্তা করি, ম্যাথের সূত্র কি অনেক গবেষণা করে তৈরি করতে হচ্ছে, কিন্তু লাইব্রেরি ফাংশনের বিষয়টা হচ্ছে কি, যে কেউ যদি প্রোগ্রাম সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে সে সহজে চাইলে নিজের জন্য একটা ফাংশন তৈরি করে নিতে পারবে এবং সেই ফাংশনটা কি কাজ করবে সেটাও সে
উল্লেখ করে দিতে পারবে এবং এই ফাংশনটা প্রোগ্রামের জন্য ব্যবহারও করতে পারবে। এই হচ্ছে সবচাইতে বেশি সুবিধা এটা। ওকে, নেক্সট, সি ভাষা কেন মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা? সি ভাষায় আমরা যে সুবিধা পাই সেটা হচ্ছে বিট পর্যায়ের প্রোগ্রামিং বা সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা। অর্থাৎ নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা থেকে আমরা কি করতে পারি, এটা হচ্ছে 1 0 দিয়ে কাজ করে। এই ভাষা দিয়ে আমরা হচ্ছে সিস্টেম সফটওয়্যার তৈরি করতে পারি। লাইক আমাদের এই যে মাউস, এটা একটা মাউস। ওকে, মাউস, নাইস মাউস। কিংবা এটা একটা কিবোর্ড, কিবোর্ড। ওকে, এই যে মাউস কিবোর্ড, এই মাউস কিবোর্ড গুলো চলছে, আমরা বাটন প্রেস করলে একটা কাজ করতেছে। এই কাজগুলো করার জন্য যে সফটওয়্যার সেগুলো হচ্ছে বেসিক্যালি সিস্টেম সফটওয়্যার। কিংবা এই যে অপারেটিং সিস্টেম, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এগুলো তৈরির জন্য আমরা সি ভাষাটা ব্যবহার করতে পারি। আবার একই সাথে কি করা যায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা যায়। অর্থাৎ আমরা একটা ভিডিও দেখার সফটওয়্যার বা অডিও দেখার শোনার সফটওয়্যার কিংবা একটা ছবি আঁকার সফটওয়্যার, এগুলো আমরা তৈরি করতে পারি সি ভাষার মাধ্যমে। তো যেহেতু উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাচ্ছি বা নিম্ন স্তরের ভাষার সুবিধাও পাচ্ছি, এই জন্য এই সি ভাষাকে আমরা বলি হচ্ছে মধ্য স্তরের ভাষা। তো এই হচ্ছে অবস্থা আমাদের। তো যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই যা শিখলাম যে সি ভাষার এটা খুবই বেসিক ধরনের আলোচনা হলো যে সি ভাষাটা কেমন আসলে। আমরা নেক্সট ক্লাসে সি ভাষার বিভিন্ন রকম ডাটা টাইপ, ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। কিভাবে ভ্যারিয়েবল ডিক্লারেশন করা যায়, কিভাবে কনস্ট্যান্ট ডিক্লারেশন করা যায়। ভিডিওটা অবশ্যই আমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আহ ওকে, এই কথাটা প্রথমে বলা উচিত ছিল আমাদের। যাই হোক, অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওটা দেখবা এবং ইউটিউবে একটু নজর রাখবা, তাহলে এই ভিডিওগুলো তোমরা রেগুলার দেখতে পাবা। ওকে, তাহলে আজকে পর্যন্তই। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। বাজার খুলে দিচ্ছে বলে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করো এবং সবসময় সাবান দিয়ে হাত ধুবে 20 সেকেন্ড ধরে। ওকে, ধন্যবাদ।